হ্যালো বন্ধুরা, আপনারা যারা নতুন দর্শক, ডিসক্রিপশনে এই গল্পের সকল পর্ব পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন গল্পতে যাওয়া যাক। সকালে যখন চৈতি স্কুলের দিকে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একটা দৃশ্য দেখতে পেল। সেখানে একটা মেয়ে অচেতন হয়ে পড়েছিল। পুরো শরীর রক্তাক্ত, পোশাক ছিঁড়ে গেছে এবং তার চারপাশে মানুষ ভিড় জমে গেছে। রাস্তায় জমে থাকা ভিড় দেখে চৈতির শরীর কাঁপতে শুরু করলো। হাত পা যেন জমে গেল, পুরো শরীরটা অবশ হয়ে গেল। কিছুই বুঝতে পারছিল না সে, শুধু দেখছিল। একের পর এক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি হয়েছে? কিভাবে নির্মম ঘটনা ঘটলো? এই দৃশ্য দেখে চৈতির চোখে ভয় ছিল না, তবে বুকের ভেতর এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ল। এটা এমন কিছু ছিল যা কখনোই তার জীবনে ঘটবে না। এমন কোনো বাস্তবতায় সে কখনো ভাবেনি। চোখে জল আসতে থাকলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। এদিকে খবরটা মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। রাতুল সব কিছু জানার পর তার ভেতর এক ধরনের তীব্র উত্তেজনা তৈরি হলো। চৈতির নিরাপত্তা নিশ্চিত করতে সে দ্রুত ছদ্মবেশে বেরিয়ে পড়ল। তার পরিকল্পনা ছিল পরিস্থিতি যেভাবেই হোক শান্ত করা। তাই রাতুল নিজের লোকজন সরিয়ে দিল, যাতে তারা সব দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। রাতুল সাবধানে ভিড় ঠেলে দ্রুত চৈতির কাছে এগিয়ে দাঁড়ালো। তার চোখে এক ধরনের গভীর সংবেদনশীলতা ছিল, কিন্তু মুখে ছিল ধীর সংকল্প। সে চৈতির দিকে এক নজর দেখে বলল, এইখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে যাও। সব সময় মনে রেখো, রাতুল নামক একটা ছায়া তোমার অস্তিত্বে মিশে আছে। ভয় পেও না তুমি। না অগ্নিকন্যা, তোমার চোখে ভয় না, সাহস দরকার, তেজ দরকার। যাও ভিতরে। চৈতির হৃদয়ে যেন একটা শক্তি প্রবাহিত হলো। রাতুলের কথাগুলো তার মনোভাব পরিবর্তন করলো। সে মাথা তুলে একটু দম নিল এবং স্কুলের দিকে এগিয়ে গেল। তার মধ্যে এক ধরনের নতুন দৃঢ়তা ছিল, বাহ্যিকভাবে কিছুটা ভীত, কিন্তু ভিতর থেকে আগুনে পোড়া একটি সাহসী মেয়ে। এখন চৈতি প্রস্তুত ছিল যে কিছুটা হলেও পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। রাতুল তার লোকদের দিয়ে মেয়েটিকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিল। এরপর আসিফ ও রাতুল এক জায়গায় দাঁড়িয়েছিল। আসিফ মুখে উদ্বেগ নিয়ে বলল, ভাই, এই কাজটা কার? আর কে এমন নৃশংসতা করেছে? কিছু বুঝতে পারছেন? রাতুল হালকা একটি হাসি দিল এবং চোখে কিছুটা তীক্ষ্ণতা ছিল। তারপর বলল, এখনো বুঝতে পারিনি। যেই কয়েকজন জানতো আমি বিবাহিত, তাদের স্বার্থে ছোটোখাটো একটি ট্রেলার দেখানো হলো। আমাদের সমাজে যে দয়াশীল নেতা হিসেবে পরিচিত দেলোয়ার খন্দকার, এই কাজটা তারই। ভুল করেছে। তার বিরুদ্ধে অনেক বেআইনি কাজ চলছে, হিসাব করলে দেখতে পাবে। আর সে কোন কোন পতিতালয়ে যায়, কি কি ঘৃণ্য কাজ করে, সব কিছু আজকের মধ্যে রেকর্ড করে আমার কাছে নিয়ে আসো। আসিফ কিছুটা চিন্তিত হয়ে বলল, কিন্তু ভাই, বড় বড় পুলিশ নেতা তো আছেই, আর তাদের সাথী ও সহযোগীও রয়েছে। তাহলে ওদের কাছে দিলে তো তারা সব কিছু গায়েব করে দেবে, আর আমাদের বিপদ বাড়বে। এমনিতেই তো তারা আপনার নামে কেস ফাইল করার জন্য মরিয়া হয়ে আছে। রাতুল আবার হাসল, তবে এই হাসির মধ্যে একটা ভয়ঙ্কর আবহ ছিল। সে ধীর কণ্ঠে বলল, আমরা আমাদের আইডেন্টি লুকিয়ে রাখবো, সব কিছু গোপন রাখবো। আর যতগুলো বেআইনি ফ্যাক্টরি দেলোয়ার খন্দকারের আছে, সেগুলো আজ রাতের মধ্যেই আগুনে পুড়িয়ে দেব। কাউকে আর ছাড় দেওয়া হবে না। রাতুল এই ধীরতা, সাহস এবং পরিকল্পনা বুঝিয়ে দিল, তার কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কেবল সময়ের ব্যাপার। রাতুল একবার স্কুলের দিকে তাকালো, নিশ্চিত হলো চৈতি ক্লাস রুমে চলে গেছে। তারপর সে ধীরে কণ্ঠে বলল, সব রেডি তো? আসিফ দ্রুত মাথা ঝাঁকালো, হ্যাঁ ভাই, কয়েকজন লোককে পাঠিয়ে দিয়েছি। দেলোয়ার খন্দকারের প্রতিটা গতিবিধি নজরে রাখা হচ্ছে। তবে একটা সমস্যা আছে। রাতুল চোখ সরু করল। কি সমস্যা? আসিফ একটু কাছে এসে ফিসফিসিয়ে বলল, দেলোয়ার খন্দকার শুধু রাজনৈতিক নেতা না, ওর হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পুলিশের অনেক বড় মাথাদের সাথে তার লেনদেন রয়েছে। আমাদের প্ল্যান যদি একবার ফাঁস হয়ে যায়, তাহলে উল্টো আমাদের দিকেই ফাঁদ পাতবে। রাতুল ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, ওরা ফাঁদ পাতবে, তাহলে তো সেটা ওদের জন্যই সবচেয়ে বড় ফাঁদ হবে। আসিফ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ভাই,
আপনি যা বলবেন তাই হবে। তবে সাবধান থাকতে হবে। রাতুল একটু মাথা ঝুঁকে বলল, তুই শুধু খবর পৌঁছে দে, বাকিটা আমি দেখব। আজ রাতের মধ্যেই দেলোয়ার খন্দকারের বেআইনি ব্যবসার অস্তিত্ব থাকবে না। আসিফ আর কিছু বলল না, শুধু মাথা ঝুঁকে সম্মতি জানালো। রাতুল তখন পকেট থেকে ফোন বের করে কোথাও একটা নাম্বার ডায়াল করলো। হাসপাতালের করিডোরে থমথমে পরিবেশ। মেয়েটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার ব্যবস্থা নিয়ে এখনও কিছু বলেনি। চারপাশে পুলিশ, সাংবাদিক আর সাধারণ মানুষের ভিড়। এই সময় একদল রাজনৈতিক নেতা হাসপাতালের মূল ফটকের সামনে গাড়ি থেকে নেমে এলো। তাদের নেতৃত্বে দেলোয়ার খন্দকার। সে মুখে দুঃখের ছাপ এনে সাংবাদিকদের সামনে দাঁড়ালো। ক্যামেরার ফ্ল্যাশ তার মুখে পড়তে সে গলায় ভারী আবেগ এনে বলল, আমাদের সমাজে এমন নির্মম ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। অপরাধীরা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তার সাথে থাকা অন্য নেতারা সমস্বরে মাথা নাড়ল। কেউ কেউ চোখে দুঃখের ছায়া ফেলার ব্যর্থ চেষ্টা করল। সাংবাদিকদের কেউ একজন প্রশ্ন করল, আপনারা কি ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়াবেন? দেলোয়ার খন্দকার মুহূর্তের জন্য থেমে গেলেন। তারপর নাটকীয় কণ্ঠে বলল, অবশ্যই, আমরা আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে চিকিৎসার যাবতীয় খরচ বহন করব। আমি নিজে তার পরিবারের সাথে দেখা করব আর প্রশাসনের সাথে কথা বলে দ্রুত দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করব। সঙ্গে থাকা নেতারা আবারও মাথা ঝাঁকালো। কেউ কেউ চাপা স্বরে বলল, ঠিক বলেছেন নেতা ভাই, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এর মধ্যে হাসপাতালের এক চিকিৎসক বাইরে বেরিয়ে এলেন। সাংবাদিকরা দৌড়ে গেল তার দিকে, কিন্তু তিনি কোনো মন্তব্য করলেন না। দেলোয়ার খন্দকার দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, ডাক্তার সাহেব, মেয়েটার অবস্থা কেমন? ডাক্তার একটু ইতস্ত করে বললেন, তার অবস্থা সংকটাপন্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সে প্রচণ্ড আঘাত পেয়েছে। দেলোয়ার খন্দকার মাথা নাড়ল, যেন খুবই মর্মাহত হয়েছে। তারপর সাংবাদিকদের দিকে ফিরে করুণ গলায় বলল, আমরা সবাই ওর জন্য দোয়া করি। প্রশাসনের কাছে আমরা একটাই দাবি, দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ক্যামেরার ফ্ল্যাশ আবার ঝলসে উঠল। চারপাশে ভিড় আরও বাড়তে থাকলো। কিন্তু কেউ জানতো না, এই দুঃখ প্রকাশ করা মানুষটাই এ ঘটনার নেপথ্যে মূল খলনায়ক। স্কুলের নির্জন করিডোরে দাঁড়িয়ে রাতুল আর আসিফ ফোনে চোখ রেখে দেলোয়ার খন্দকারের প্রেস কনফারেন্স দেখছিল। স্ক্রিনে ভেসে উঠছে তার নাটকীয় মুখভঙ্গি, সংবেদনশীল কণ্ঠে বলা কথাগুলো, সবটাই যেন সাজানো একটা দৃশ্যের অংশ। আসিফ ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, দেখেছেন তো ভাই, কি সুন্দর করে নাটক করছে। রাতুল ঠান্ডা চোখে তাকিয়ে রইল, তারপরে ধীরে কণ্ঠে বলল, অভিনয় ভালোই জানে, তবে এই মঞ্চের পর্দা নামাতে বেশি সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে স্কুলের ঘণ্টা পড়ল। ছুটির সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরেই চৈতি স্কুল থেকে বেরিয়ে মেন গেটের দিকে এগিয়ে এলো। অন্য শিক্ষার্থীদের মতো সেও গেটের দিকে হাঁটছিল, কিন্তু তার চোখে আজকের সকালবেলা ঘটনার ধাক্কা স্পষ্ট ছিল। রাতুল ধীরে পায়ে সামনে এগিয়ে দাঁড়ালো, গভীর চোখে চৈতির দিকে তাকিয়ে বলল, চলো, গাড়ি রেডি আছে, সিকিউরিটি থাকবে তোমার সাথে, তোমাকে সাবধানে বাড়িতে পৌঁছে দেবে। চৈতি কিছু বলল না, শুধু একবার মুখ তুলে তাকালো। তার চোখের ভাষা বুঝতে পারা কঠিন, তবে তার মধ্যে প্রশ্ন ছিল। গাড়ির দরজা খুলে দেওয়ার আগে রাতুল পকেট থেকে একটা পুরনো মডেলের বাটন ফোন বের করে চৈতির হাতে দিল। এইটা সব সময় সাথে রেখো, গম্ভীর কণ্ঠে বলল সে। এতে শুধু দুটো নাম্বার সেভ করা আছে, আমার আর আসিফের। যদি আমাকে ফোনে না পাও, তাহলে আসিফকে ফোন করবে। চৈতি কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে তাকিয়ে রইল, তারপর ডাগর ডাগর চোখ তুলে সরাসরি রাতুলের দিকে তাকালো। তার কণ্ঠে এক অদ্ভুত আবেগ মিশেছিল। আপনি যাবেন না? রাতুল এক মুহূর্তে চুপ করে থেকে বলল, না, এখন না, আমার কাজ শেষ হলে আমি নিজেই তোমার কাছে যাব। আর শোনো, কদিন আর স্কুলে আসতে হবে না, বাসায় থেকে লেখাপড়া করবে। চৈতি কিছু বলতে গিয়েও বলল না। চোখের সামনে আরও কিছু প্রশ্ন জড়ো হচ্ছিল, কিন্তু সে চুপ করেই রইল। রাতুল নিজ হাতে গাড়ির দরজা খুলে দিল।
চৈতি ধীরে ধীরে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে স্কুল গেট পেরিয়ে রাস্তায় মিলিয়ে গেল। রাতুল গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে নিল। তার চোখে তখন শুধু প্রতিশোধের অগ্নিশিখা জ্বলছিল। হাসপাতালের করিডোরটা শুনশান। রাতুল আর আসিফ দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছে। মেয়েটা এখনো অচেতন, ওটিতে আছে। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশদের চোখে কিছুটা চাপা অস্বস্তিকর, কিন্তু কিছু বলছে না। প্রেসের কয়েকজন সাংবাদিক এসে ঘিরে ধরল রাতুলকে। মাইক্রোফোনগুলো একসাথে সামনে ধরে প্রশ্নের বৃষ্টি শুরু হলো। এই ঘটনার পর আপনার পদক্ষেপ কি? পতিতালয় বন্ধ করতে কি উদ্যোগ নেবেন? রাতুল চুপ করে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এরপর ধীরে ধীরে বলল, আমাদের দেশে পতিতালয় আমরাই তৈরি করি। দিনের আলোতে আমরা সভ্য ভদ্রলোক, আর রাতের অন্ধকারে হয়ে যায় নিকৃষ্ট জানোয়ার। এই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, আর আপনারা কি করছেন? আসল অপরাধীকে ধরতে চাচ্ছেন না, বরং এখানে এসে নিজের ইমেজ ধরে রাখার চেষ্টা করেছেন। আর যারা আরও এক ধাপ এগিয়ে যায়, তারা এই মেয়েটার ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। তারপর মুখোশ পরে বলে, আমি প্রতিবাদ করছি। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সাংবাদিকরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কেউ ইতস্তত করছে। রাতুল আবার বলল, এই দেশের হাজারো ধর্ষিতা মেয়ের কোনো জায়গা নেই। বিশ্বাস না হয় 2 দিন অপেক্ষা করুন, দেখবেন সমাজ এই মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, অশ্লীল কথা বলবে। তারপর হয়তো মেয়েটা আত্মহত্যা করবে, অথবা এক সময় তাকে ঠাঁই নিতে হবে সেই পতিতালয়ে। যেটা বন্ধের কথা আপনারা বলছেন। রাতুলের চোখের ভাষা কঠিন হয়ে উঠল, কণ্ঠে তীব্র রাগ আর অভিমান। আমাদের দেশে রক্ষক করাই ভক্ষক, আর আমি কোনো সাধু পুরুষ নই। আমার মধ্যেও খারাপ গুণ আছে, কিন্তু একটা পার্থক্য আছে, আমি যা করি তা স্বীকার করি। অন্তত সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ, এই মেয়েটার ছবি বা ভিডিও কোথাও পোস্ট করবেন না। তাকে বাঁচতে দিন, তাকে আরেকবার মরতে দেবেন না। সাংবাদিকদের মধ্যে গুঞ্জন উঠল, কেউ মুখ নিচু করল, কেউ চুপ রইল। রাতুল এবার এক ধাপ এগিয়ে বলল, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, আপনাদের সত্যিকারের শক্তি আছে। ক্ষমতার অপব্যবহার করবেন না, এবং এই মেয়েটার জন্য সঠিক বিচার দাবি করুন। ধর্ষিতা মেয়েটাকে সমাজের সামনে টেনে আনবেন না, বরং ধর্ষকের মুখোশ খুলুন। এমন শাস্তি দিন যেন পরের বার কেউ ধর্ষণ করতে গিয়ে একবার নয়, শতবার ভাবে। চারপাশে থমথম পরিবেশ, কেউ কিছু বলছে না। রাতুলের চোখে তীব্র আগুন, কণ্ঠে ধীরতা। আজ সে একা নয়, তার কণ্ঠে হাজারো নিপীড়িত নারীর আর্তনাদ। রাতুলের কথা শেষ হতেই আশেপাশের এক ধরনের চাপা নীরবতা নেমে এলো। সাংবাদিকদের কেউ কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ আবার ক্যামেরা নামিয়ে ফেলল। হয়তো তারা রাতুলের কথায় কিছুটা লজ্জিত, আবার হয়তো এমন খোলামেলা সত্য শুনে কিছুটা হতবাক। আসিফ ধীরে পায়ে রাতুলের দিকে এগিয়ে এসে কানে কানে বলল, চলবে? রাতুল একবার পিছনে ফিরে তাকালো। হাসপাতালের করিডোরের এক কোণে সাদা চাদরে ঢাকা মেয়েটি নিস্তল হয়ে শুয়ে আছে। হয়তো বেঁচে আছে, হয়তো মরে গেছে। এই সমাজের কাছে তার জীবিত থাকা বা না থাকা কোনো ব্যাপারই না। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা লাগিয়ে রাতুল গভীর গলায় বলল, চৈতির নিরাপত্তা বাড়িয়ে দে। আসিফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। গাড়ি স্টার্ট নিতে না নিতেই ফোন বের করে দ্রুত নির্দেশ পাঠিয়ে দিল, চৈতির নিরাপত্তায় নতুন কিছু লোক বসানো হবে। গাড়ির ভেতর রাতুলের চোখে অন্ধকার এক দৃষ্টি। এখন আমাদের লক্ষ্য দেলোয়ার খন্দকার। রাতুল ধীর কিন্তু ধীর কণ্ঠে বলল, নারী আশ্রমের নামে সে নারী পাচার করে, দিনের বেলা মহৎ সাজে, রাতে মেয়েদের নিলামে তোলে। আসিফ ঠোঁট চেপে ধরল, প্রমাণ লাগবে, না হলে কিছু করতে পারবে না। প্রমাণ জোগাড় করতে যাচ্ছি, রাতুল সংক্ষিপ্ত জবাব দিল। দুপুরের কড়া রোদে গেটের সামনে এসে গাড়ি থামল। আশ্রমের বড় সাইনবোর্ডে লেখা, দেলোয়ার খন্দকার নারী পুনর্বাসন কেন্দ্র। কিন্তু ভিতরে কি চলে সেটা সবাই জানে, কেউ মুখ খোলে না। রাতুল গার্ডদের এড়িয়ে ভেতরে প্রবেশ করলো। রিসিপশনের ডেস্কে বসে থাকা লোকটা উঠে দাঁড়ানোর আগেই রাতুল সরাসরি বলে ফেলল, ম্যানেজার কোথায়? লোকটা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাতুলের চোখের ভাষা দেখে থেমে গেল। মিনিট খানেক পর একজন মধ্যবয়সী লোক এগিয়ে এলো। ছোটোখাটো গঠন, মুখে একটা মিথ্যে ভদ্রতার ছাপ। আপনারা কারা? লোকটা গলা খেকারি দিয়ে বলল,
তুমি এই আশ্রমের ম্যানেজার? রাতুল জানতে চাইল। লোকটা মাথা ঝাঁকালো। আমাদের কিছু কথা আছে, রাতুল ঠান্ডা গলায় বলল। ভিতরে বসবো? ম্যানেজার দ্বিধান্বিত চোখে একবার চারপাশ দেখল, তারপর সম্মতি দিল। ভেতরে রুমে ম্যানেজার বসতেই রাতুল সরাসরি প্রশ্ন করল, এখানে নারী পাচারের ব্যবসা চলে তাই না? ম্যানেজার চমকে উঠল। কি বলছেন? এটা একটা পুনর্বাসন কেন্দ্র। আমরা নির্যাতিত নারীদের সাহায্য করি। আসিফ ঠোঁট বাঁকালো। তাই নাকি? রাতুল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এক মুহূর্ত চুপ থেকে বলল, বেশ, তাহলে নাম বলো। এখানে কাদের পুনর্বাসন দিয়েছ? ম্যানেজার এবার একটু গুছিয়ে নিল নিজেকে। আমাদের রেকর্ড আছে, সরকারি অনুমোদন আছে। রাতুল হেসে বলল, ঠিক আছে, তাহলে লিস্ট বের করো। লোকটা এবার পুরোপুরি অস্বস্তিতে পড়ে গেল। আমাদের গোপনীয়তা রাখতে হয়। গোপনীয়তা? এবার আসিফ এগিয়ে এলো। এই আশ্রম থেকেই মেয়েদের তুলে নেওয়া হয়, বিক্রি করা হয়, বিদেশে পাচার করা হয়। এই গোপনীয়তার কথা বলছো? লোকটা এবার ভয় পেতে শুরু করলো, কিন্তু তবুও স্বীকার করতে চাইল না। রাতুল ধীরে পায়ে এগিয়ে এসে ম্যানেজারের কলার চেপে ধরল। একটা লাস্ট সুযোগ দিচ্ছি, মুখ খোলো। আমি কিছু জানি না। এবার আর দেরি করল না রাতুল। এক ঘুষিতেই লোকটা চেয়ার থেকে পড়ে গেল মেঝেতে। তারপর একের পর এক কয়েকটা লাথি খেলো। লোকটা তখন কুকিয়ে উঠল, আমি বলছি, দয়া করে মারবেন না। লোকটি একটা ফাইল দিল। রাতুল হাত বাড়িয়ে ফাইলটি হাতে নিয়ে এক নজর চোখ বুলিয়ে, তারপর রাতুল ফাইলটা বন্ধ করে বলল, এই ফাইল এখন আমাদের থাকবে। আসিফ হাতের ইশারায় বাইরে থাকা গার্ডদের ডাকলো, একে তুলে নিয়ে যাও। গার্ডরা এসে ম্যানেজারকে ধরে টেনে নিয়ে গেল। রাতুল চোয়াল শক্ত করে বলল, দেলোয়ার যেন জানতে না পারে আমরা এসেছি। সময় এলে ওকে ধরবো, কিন্তু এখন ওকে ধোঁকা দিতেই হবে। আসিফ এক পাশে দাঁড়িয়ে বলল, সেটা ঠিক আছে, কিন্তু এরপর? রাতুল একবার ফাইলের দিকে তাকালো, তারপর বাইরে ঝাঁঝালো রোদে ঢেকে থাকা রাস্তার দিকে তাকিয়ে বলল, এরপর দেলোয়ার খন্দকারের পালা। ইফতারের আয়োজন সামনে নিয়ে বসে আছে রাতুল আর আসিফ। খাবারের থালা সাজানো, টেবিলে ঠান্ডা শরবত রাখা, সব ঠিকঠাক, কিন্তু রাতুলের মনটা অস্থির। চৈতির জন্য এক অজানা উদ্বেগ তার বুকের ভেতর দোল খাচ্ছে। চোখ রাখলো ফোনের স্ক্রিনে, কিন্তু কোনো মেসেজ বা কল নেই। হুট করে ফোনটা কেঁপে উঠল। চৈতির নামটা ভেসে উঠতে সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। প্রশান্তির এক স্নিগ্ধ স্রোত বয়ে গেল মন জুড়ে। দেরি না করে ফোনটা কানে ধরল রাতুল। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু ধীরে ধীরে শ্বাস নেওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। রাতুল চোখ বন্ধ করে সেই শ্বাসের শব্দটাকে গভীরভাবে অনুভব করতে লাগলো। চৈতি একদম কাছে, যেন ঠিক পাশেই বসে আছে। নীরবতা ভেঙে এলো চৈতির কাঁপা কাঁপা কণ্ঠ। কেমন আছেন? কি করছেন? ইফতার করেছেন তো? পানি পান করলে যেমন তৃষ্ণা মেটে, ঠিক তেমনই চৈতির এই কটা শব্দ রাতুলের হৃদয় সব তৃষ্ণা মিটিয়ে দিল। বুকের মধ্যে শান্তির এক দোলা লাগলো। নিজেকে সামলে নিয়ে গভীর কণ্ঠে বলল রাতুল, আমি ঠিক আছি, এখন ইফতার করব। তুমি কি করছো? ইফতার করছো তো? করব। সাবধানে থেকো চৈতি। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন দিও। বাইরের কোনো শব্দ শুনলে দরজা খুলে বের হবে না। আর চিন্তা করো না, আমি সব সময় তোমাকে নজরে রেখেছি। তুমি আমার দৃষ্টি থেকে এক মুহূর্তের জন্যও বাইরে যাওনি। ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। কিছুক্ষণ অপেক্ষা করলো রাতুল, তারপর ফোনের লাইন কেটে দিল। চৈতি হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। ফোনটা নামিয়ে এনে গভীরভাবে শ্বাস নিল রাতুল। দূরে কোথাও চৈতি ঠোঁট কামড়ে ধরল, যেন কোনো কথা বুকের ভেতর চাপা দিয়ে রেখেছে। তার চোখের সামনে রাতুলের প্রতিচ্ছবি ভাসছে, অথচ বলা হয়ে উঠছে না অনেক কিছু। ইফতার শেষ করে রাতুল আর আসিফ একসঙ্গে নামাজ আদায় করলো। বাইরে তখন সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে। রাস্তায় হালকা যানজট, কিন্তু রাতুলের মনে একটুও অস্থিরতা নেই, বরং এক অদ্ভুত শান্তি তার চোখে মুখে। কারণ সে জানে, আজ রাতে ন্যায় বিচারের আগুন জ্বলবে। নামাজ শেষ করে গাড়িতে উঠে বসলো দুজন। গন্তব্য দেলোয়ার খন্দকারের অবৈধ মদের দোকান। শুধু এখানেই নয়, আজ একই দিনে দেলোয়ারের 5টি মদের ফ্যাক্টরিতে আগুন লাগাবে। ঢাকার বাইরে 4টি জায়গায় রাতুলের লোকেরা কাজ করবে, আর ঢাকার ভেতরে একমাত্র ফ্যাক্টরিতে সরাসরি থাকবে রাতুল আর আসিফ। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পার হয়ে প্রবেশ করলো
তুলনামূলক নির্জন এলাকায় একটা পুরনো গোডাউনের সামনে এসে থামলো তারা। এই গোডাউনটা বাইরে থেকে সাধারণ স্টোরেজ মনে হলেও আসলে ভেতরে চলছে অবৈধ মদের ব্যবসা। রাতুল গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে দেখে নিল। তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও তীক্ষ্ণ হয়ে উঠল। আসিফ ফিসফিস করে বলল, ভিতরে লোকজন আছে, আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। আমি জানি, সংক্ষেপে বলল রাতুল। দুজনেই ধীরে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। তালা ভাঙতে সময় লাগলো না। একবার ভেতরে ঢুকে পড়তেই চারপাশ থেকে উগ্র মদের গন্ধ এসে নাকে লাগলো। বিশাল সব ড্রাম সাজিয়ে রাখা, বোতল ভর্তি করে পাঠানোর জন্য রেডি করা হয়েছে। রাতুল পকেট থেকে ছোট্ট একটা কাচের বোতল বের করলো। বোতলের ভেতরে তরল পদার্থ চকচক করছে। এটা এক ধরনের কেমিক্যাল, যা আগুনের সংস্পর্শে এলেই ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। দুজন দ্রুত একটা জায়গায় বোতলে রেখে দিল। আসিফ লাইটার বের করে বলল, তোর সিগন্যালের অপেক্ষায় আছি। রাতুল একবার চারপাশটা দেখে নিয়ে বলল, সময় হয়ে গেছে। আগুনের শিখা জ্বলে উঠল আসিফের হাতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। কিছুক্ষণের মধ্যেই মদের গোডাউন দাউ দাউ করে জ্বলতে লাগলো। রাতুল আর আসিফ দ্রুত বের হয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ির জানালা দিয়ে রাতুল পিছনে তাকালো। আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠে যাচ্ছে। ভেতরে কিছু লোকের চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারবে না কে এই আগুন লাগিয়েছে। রাতুল ঠোঁটের কোণে এক চিলটে হাসি টেনে বলল, শুধু এখানেই নয়, আজ রাতের মধ্যে দেলোয়ারের সব ফ্যাক্টরির একটাই অবস্থা হবে। আসিফ মাথা ঝাঁকালো। আর কাল সকালে খবরের শিরোনাম হবে, দেলোয়ার খন্দকারের অবৈধ সাম্রাজ্যে ভয়াবহ আগুন। রাতুল শান্ত গলায় বলল, এটাই তো দরকার ছিল। কিছু আগুন শুধু আলো জ্বালানোর জন্য নয়, কিছু আগুন নরকের দরজা খুলে দেয়। গাড়ি দ্রুত অন্ধকার রাস্তার দিকে এগিয়ে গেল। আর পিছনে দাউ দাউ করে জ্বলতে থাকলো অবৈধ মদের ব্যবসার কালো অধ্যায়। রাত গভীর, কিন্তু রাতুলের অভিযান তখনও চলছে। চৈতি বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ছিল নিজেই বুঝতে পারেনি। বেলকনির দরজাটা ভুলবশত খোলা রয়ে গিয়েছিল। হঠাৎই একটা শব্দে চৈতি চমকে উঠে বসে। ঘুম জড়ানো চোখে বেলকনির দিকে তাকাতেই দেখতে পায় একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। মুখে কালো মাস্ক, মাথায় হুড চাপা। ঠান্ডা বাতাসে তার কালো হুডের ছায়া যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। চৈতির শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এই নিঃশ্বাস আগন্তুককে। চৈতি ধর ফরিয়ে উঠে দাঁড়ায়। এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলে, তুমি কে? এখানে কি চাও? লোকটা কিছু না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে হিংস্র দৃষ্টি। চৈতির বুকের ভিতর ধুকপুক শব্দ বাড়লেও সে নিজেকে সামলে নেয়। ভয় পেলে চলবে না। আচমকা লোকটা একটা ধারালো ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে চৈতির দিকে। কিন্তু চৈতি পিছিয়ে যাওয়ার বদলে ঝটকা দিয়ে হাত বাড়িয়ে ছুরিটা ধরে ফেলে। শীতল লোহাটা তার তালুর মাংস কেটে ফেলে, কিন্তু সে ছাড়ে না। ব্যথায় চোখে পানি চলে এলেও সে দাঁতে দাঁতে চেপে ধরে রাখে ছুরিটা। লোকটা ধাক্কা দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু চৈতি জোরে চেপে ধরে রাখে। রক্ত ঝরতে থাকে, কিন্তু সে নড়েনি এক চুলও। লোকটা এবার আরও জোরে চাপ দিতে গেলে চৈতি নিজের সব শক্তি দিয়ে ছুরিটা টান মারে। লোকটা ভারসাম্য হারিয়ে পিছিয়ে পড়ে, কিন্তু চৈতি তখনও দাঁড়িয়ে। রক্তে ভিজে যাচ্ছে ওর হাত, কিন্তু মুখে একটাও আর্তনাদ নেই। চৈতি এবার ধীর গলায় বলল, এবার যদি এক পা সামনে বাড়াও তাহলে কিন্তু বাঁচবে না। লোকটা কয়েক সেকেন্ড চৈতির চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে ভয় নেই, বরং এক ধরনের অদম্য আগুন। চৈতি রক্তাক্ত হাতে ছুরিটা শক্ত করে ধরে আছে। লোকটা এক মুহূর্ত থমকে গিয়েছিল, কিন্তু তারপরই দ্রুত আর একটা ধারালো ছুরি বের করে। তার চোখে এবার আরও বেশি হিংস্রতা। চৈতি বুঝতে পারে লোকটা সহজে পালাবে না। সে নিজের ব্যথা ভুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি মরতে নই, বরং মারতে জানি। লোকটা ছুরিটা উঁচিয়ে ওর দিকে ঝাঁপিয়ে পড়তে গেলে চৈতি নিঃসংকোচে নিজের হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারে লোকটার পায়ে। ধারালো ফালাটা গভীরভাবে ফুটে যায় ওর হাঁটুর কাছে। লোকটা বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। ছুরিটা হাত থেকে পড়ে যায় তার। ব্যথায় কাতরাতে কাতরাতে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। চৈতি এবার রক্তাক্ত হাতে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। চোখে ভয়ঙ্কর এক ধীরতা।
এখনও যদি ওঠার চেষ্টা করো তাহলে এবার আর শুধু পায়ে নয়, গলায় মারব। চৈতি নিঃশ্বাস ফেলারও সময় পেল না। লোকটা ব্যথায় কাতরালেও সহজে হার মানবে না, সেটা ওর চোখের আগুনেই স্পষ্ট। সে দ্রুত নিজের রক্তাক্ত হাত সামলানোর চেষ্টা করলো, কিন্তু ব্যথা উপেক্ষা করেও মোবাইলটা তুলে নিল। আঙ্গুল কাঁপছিল, তবুও রাতুলকে একটা মাত্র মেসেজ পাঠালো, বাসায় আসুন জরুরি। রাতুল তখনও কাজের মধ্যে ব্যস্ত ছিল। ফোনের স্ক্রিনে চৈতির মেসেজ দেখেই কপালে ভাঁজ পড়ে গেল। গভীর রাতে চৈতির এমন মেসেজ পাঠানোর মানে নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দেয়। পথের ধুলো উড়িয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে গাড়ি। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চৈতি কি বিপদে পড়েছে? কেউ ওকে আক্রমণ করেছে? প্রায় 1 ঘন্টা পর রাতুল যখন বাড়ির সামনে পৌঁছায়, তখনই তার নজরে পড়ে একটা অস্বাভাবিক কিছু। গেটের বাইরে কোনো নড়াচড়া নেই। সে দ্রুত নেমে সিকিউরিটি চেকপোস্টের দিকে এগিয়ে যায়, কিন্তু সামনে গিয়েই তার শরীর বরফ হয়ে যায়। গার্ডরা সবাই মাটিতে পড়ে আছে, একদম অচেতন। রাতুলের ধমনীতে উত্তেজনার স্পন্দন তীব্র হয়ে ওঠে, হাত মুঠো হয়ে যায় ক্রোধে। এ রাতে বাসায় কিছু একটা হয়েছে, চৈতি বিপদে। সে আর এক মুহূর্তেও দেরি না করে দ্রুত বাসার দরজার দিকে ছুটে যায়। অতিরিক্ত চাপে চৈতি আর সহ্য করতে পারল না। তার চোখে অস্পষ্টতা নেমে আসলো। শরীরটা নরম হয়ে গিয়ে রাতুলের বুকে ঢলে পড়ল। তার শরীর একেবারে অসাড় হয়ে গেছে। হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাতুলের হৃদয় যেন থেমে গেল। শরীরের প্রতিটি কোষে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার হাত আঁকড়ে ধরল চৈতির মাথা। গভীর শ্বাস নিল। চৈতি, না না। তার কণ্ঠে শুধু একটাই শব্দ, যেন সে হারিয়ে ফেলেছে কোনো কিছু অত্যন্ত মূল্যবান। চৈতির রক্তমাখা শরীর তার বুকে, এবং সে পুরো পৃথিবীকে উপেক্ষা করে তার প্রিয় মানুষটিকে ধরে রাখার চেষ্টা করছে। রাতুলের চোখে জল লুকানো ছিল না। কিছু একটা ভেঙে যাচ্ছিল, একটি গভীর ও অসম্ভব কষ্ট। তার কাছে চৈতি ছিল তার একমাত্র অস্তিত্ব, এবং এই মুহূর্তে সে যেন কোনো কিছুই করতে পারছে না। রাতুলের কণ্ঠ কাঁপছে। সে দ্রুত চৈতিকে ধরে সোফায় বসিয়ে দিল। কাপড় ছিঁড়ে তার হাতে ক্ষতস্থান চেপে ধরল, যাতে রক্তপাত বন্ধ হয়। কিন্তু চৈতির নিঃশ্বাস এতটা ধীর হয়ে আসছে যে রাতুলের মনে হচ্ছে সে এই মুহূর্তে অক্সিজেন পাচ্ছে না। তারপর তার চাহনি ধীরে ধীরে বদলে গেল। ঠান্ডা, ভয়ঙ্কর, মৃত্যুর মতো নিষ্ঠুর হয়ে উঠল। মাটিতে কাতরানো লোকটার দিকে তাকাতেই তার ভিতরে দানব জেগে উঠল। কে পাঠিয়েছে তোকে? লোকটা যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু মুখ শক্ত করে আছে। রাতুল কোনো দয়া দেখালো না, এক মুহূর্তের জন্যও না। পায়ের আঘাতে লোকটাকে উল্টে দিল, তারপর তার চোয়াল চেপে ধরল এতটাই শক্তভাবে যে লোকটা হাউমাউ করে উঠল। বল, নইলে এমন জায়গায় আঘাত করব যে তোর চিৎকারও বের হবে না। লোকটা ছটফট করছিল, কিন্তু রাতুলের মনোযোগ এখন অন্যদিকে। চৈতির নিঃশ্বাস ঠিক আছে তো? সে দ্রুত পরিচিত একজনকে ফোন দিল, স্বাভাবিক গলায় না, বরং এমন শীতল স্বরে যা শুনলে কেউ বুঝতে পারবে আজ কেউ রেহাই পাবে না। 10 মিনিটের মধ্যে এখানে আসো, একটা কাজ আছে। ফোন কেটে দিয়ে চৈতির দিকে তাকিয়ে দেখল সে অচেতন হলেও কপালে বিন্দুমাত্র ঘাম জমেছে। রাতুল চৈতির গালে আলতোভাবে হাত রাখল। এক মুহূর্তের জন্য তার ঠোঁট কেঁপে উঠল। চৈতি, চোখ খোলো প্লিজ, আমি আছি তো তোমার পাশে, তোমাকে কিছু হতে দেব না। তারপর হাতটা নিজের বুকের ওপর রাখল, যেন নিজের উষ্ণতা দিয়ে চৈতিকে জাগিয়ে তুলতে পারে। তার নিজের চোখ ভিজে উঠলেও সে শক্ত থাকতে চায়। রাতুল জানে, কেউ যদি তার প্রিয় মানুষটাকে আঘাত করে তবে সে ছেড়ে দেবে না। সেই দিনই শেষ যখন সে ধৈর্য ধরত। আজ থেকে রাতুল আহমেদ তার ভালোবাসার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে রাজি। রাতুলের নিঃশ্বাস আটকে আসছিল। চৈতির নিস্তেজ শরীরটা তার বুকে হেলে পড়েছে। তার রক্তমাখা হাত শক্ত করে ধরা, যেন এখনই ছেড়ে দিলে সে আর ফিরে আসবে না। রাতুল এক মুহূর্তেও দেরি করল না। ধীরে ধীরে নিচু হয়ে চৈতিকে দুহাতে তুলে নিল। এতক্ষণ যে কাতরাচ্ছিল সেই লোকটিও শ্বাস আটকানো দৃষ্টিতে তাকিয়েছিল রাতুলের দিকে। রাতুল এক ঝলক তাকালো, চোখে ভয়ানক শীতলতা। সে এখন কিছু বলতে চায় না, শুধু চৈতিকে বাঁচানোর তার একমাত্র উদ্দেশ্য। সিকিউরিটি গার্ডদের সবাই তখন অচেতন। রাতুল বুঝল
পরিকল্পনা করে বাসার ভেতর ঢোকা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে প্রতিশোধ নয়। তার প্রথম লক্ষ্য চৈতি। গাড়ির দরজা খোলা ছিল। সে আস্তে করে চৈতিকে সামনের সিটে বসিয়ে দিল। তারপর খুব যত্নে সিট বেল্ট লাগিয়ে দিল। চৈতির কপালের ওপর হাত রাখতেই বুঝল সে ঘেমে গেছে। নিঃশ্বাস অনিয়মিত। টিয়ারিং শক্ত করে চেপে ধরে গ্যাস চাপল সে। আমি তোমার পাশে আছি চৈতি, তুমি একা নও। গাড়ির গতি পাগলের মতো বাড়িয়ে দিল। ফোন বের করে একজন পরিচিত ডাক্তারকে কল দিল। আমি আসছি, রেডি থাকো। তার স্বর এত ধীর ছিল যে ওপাশ থেকে আর কোনো প্রশ্ন আসেনি। চৈতি নিঃশ্বাস ধীর কিন্তু অবিচল। রাতুল জানে সে যতক্ষণ আসে কিছুই চৈতিকে স্পর্শ করতে পারে না। রাত প্রায় 3টা। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আসিফের চোখে ঘুম নেই। কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।